গোল্ডেন রুল বা সুবর্ণ নীতি। তবে গোল্ডেন রুলে যাওয়ার আগে আমাদের আগে দেখে নিতে হবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কি বা হিসাব কি? অ্যাকাউন্ট আমরা ডেফিনেশন যদি বলি সেটাকে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং ইজ এ সামারাইজ স্টেটমেন্ট ইন হুইচ different types of expenditure, income, profit or gains, assets or liabilities are recorded. অ্যাকাউন্ট বা হিসেব হচ্ছে একটি স্টেটমেন্ট যেখানে আমরা ক্যাটেগরিক্যালি, সেটা সম্পত্তি হতে পারে, দায় হতে পারে, লাভ হতে পারে, আয় হতে পারে, এই বিষয়গুলিকে ক্যাটেগরিক্যালি ভাগ করে স্টেটমেন্ট আকারে লিপিবদ্ধ করা, সেইটাকে আমরা বলছি অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট কত রকমের হতে পারে? অ্যাকাউন্ট ইন জেনারেল তিন ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আমরা এইভাবে অ্যাকাউন্টকে ডিনোট করি। এখন রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কীয় হিসাব। সম্পত্তি কোনগুলো? যেগুলো চিরস্থায়ী থাকে একটা কোম্পানিতে বা একটা ব্যবসাতে, যে সম্পত্তি, যে জিনিসগুলো আমার রয়ে যায়, সেগুলোকে আমরা বলছি রিয়েল অ্যাকাউন্ট। যেমন আমার বিল্ডিং থাকতে পারে, আমার ভেহিকল থাকতে পারে, আমার মেশিন থাকতে পারে, তাহলে এইগুলোকে আমরা বলছি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ক্যাশ পড়তে পারে, ব্যাংক পড়তে পারে, তাহলে এগুলো আমার অ্যাসেট, সম্পত্তি। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তি সম্পর্কীয়, যেখানে নাম যুক্ত আছে, সেখানকে বলছি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন আইটিসি লিমিটেড, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, ভোদাফোন লিমিটেড, তাহলে এইগুলো সবই নাম যুক্ত আছে। যে সমস্ত হিসেবের পেছনে নাম আছে সেইগুলোকে আমরা বলছি ব্যক্তিক হিসেব বা পার্সোনাল অ্যাকাউন্ট। আর নমিনাল হিসেবকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনকাম আর একটা এক্সপেন্ডিচার। ইনকাম এবং এক্সপেন্ডিচার। আমরা জানি যে প্রত্যেকটি কোম্পানিতে সারা বছর বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান ঘটে, বিভিন্ন পদ্ধতিতে ট্রানজ্যাকশান ঘটে। তাহলে সেখানে রিয়েল অ্যাকাউন্ট যেরকম ইনভলভ থাকতে পারে, পার্সোনাল অ্যাকাউন্ট যেরকম ইনভলভ থাকতে পারে, তেমনি আমাদের নমিনাল অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট। আমার একটা ব্যবসা চালাতে গেলে ডে টু ডে যে বিজনেস, সেগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্টে ফেলে থাকি, যেগুলোকে আমরা বলছি রেভিনিউ নেচার, মানে রেকারিং খরচ। যেগুলো একটা ব্যবসা চালাতে গেলে যে খরচগুলোকে আমরা বারবার হতে হয়, সেগুলোকে আমরা বলছি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। যেমন ইনকাম, আমার ইনকাম রেন্ট ইনকাম হতে পারে, ডিসকাউন্ট রিসিভ হতে পারে, কমিশন রিসিভ হতে পারে, ইন্টারেস্ট রিসিভ হতে পারে, তাহলে এগুলো ইনকাম। আর এক্সপেন্ডিচার বা ব্যয়, আমার যেগুলো বেরিয়ে যাচ্ছে, যেমন রেন্ট হতে পারে, পারচেজ হতে পারে, ডিসকাউন্ট অ্যালাউড হতে পারে, ওয়েজেস হতে পারে, স্যালারিজ হতে পারে, তাহলে এইগুলো সবই আমার এক্সপেন্ডিচার, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এইগুলো আমাদের আগে ভালো করে জানতে হবে যে আমরা যে ডবল এন্ট্রি সিস্টেম করব, ডবল এন্ট্রি সিস্টেমে আমাদের অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করা দরকার, কোনটা কোন নেচারের। এখানে আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটাই ভুল হয়ে যাবে। তাহলে আমাদের বেসিক কনসেপ্ট যেটা, তবেই আমরা গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে কি কি অ্যাকাউন্ট একটা ট্রানজ্যাকশনের মধ্যে ইনভলভড। সেখানে অ্যাটলিস্ট কমপক্ষে দুটো অ্যাকাউন্ট থাকবে, একটা দিক বাড়বে একটা দিক কমবে, অথবা একটা দিক দেবে একটা দিক নেবে। তাহলে এইভাবে আমাদের ক্লাসিফাইটা করা দরকার, তবেই আমরা নেক্সট স্টেপে যেতে পারবো, গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারবো জার্নালাইজের ক্ষেত্রে। জার্নালাইজে লিখবো, সেটা কীভাবে লিখবো সেটা আমাদের জানতে গেলে এই নেচার অফ অ্যাকাউন্টটা জানা দরকার। রিয়েল অ্যাকাউন্ট, যেখানে সম্পত্তি আর থাকবে, খুব জানার সহজ উপায় হচ্ছে যেখানে সম্পত্তি যুক্ত আছে, সেটাকে আমরা বলছি রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি সম্পর্কীয় হিসাব। উদাহরণ বলেছি,
পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে নাম যুক্ত আছে, যেমন আমি ব্যাংক রিয়েল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে ফেলেছি। আবার আমি যদি বলি SBI ব্যাংক বা ইউকো ব্যাংকে আমার 1 লাখ টাকা আছে, তাহলে সেটাকে আমরা কোথায় ফেলবো? আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ফেলতে পারি। নমিনাল অ্যাকাউন্ট যে সময় আয় ব্যয়গুলো হচ্ছে, এখানে আরেকটা আমাদের জানা দরকার যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝবো? যেমন ক্যাপিটালটা বা মূলধন, যে মূলধন মালিকরা দিচ্ছে কোম্পানিতে, তাকে আমরা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এটা আমাদের জানা হয়ে গেল। একটা ট্রানজ্যাকশানে আমরা শিখেছি যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ইনভলভ থাকতে পারে, সেই অ্যাকাউন্টগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তবেই আমি গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করব। এখন দেখা যাক যে গোল্ডেন রুলে কোন অ্যাকাউন্টটা কখন আমাদের ডেবিট এবং ক্রেডিট হয়। তবে তার আগে আমাদের দেখে নিতে হবে অ্যাকাউন্টের ফরম্যাটটা কীরকম, অ্যাকাউন্টটা আমরা কিভাবে তৈরি করি। অ্যাকাউন্টের ফরম্যাটটা আমরা এইভাবে দেখাতে পারি। দুটো দিক থাকবে, এটা রিয়েল অ্যাকাউন্ট হতে পারে, পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে, নমিনাল অ্যাকাউন্ট হতে পারে। দুটো দিক থাকবে, ডেবিট এবং ক্রেডিট দিক। ডেবিট দিককে আমরা ডিআর বলে ডিনোট করি, ক্রেডিট দিককে আমরা সিআর বলে ডিনোট করি। টু বাই, এটা সিম্পলিফাইড ফর্মে দেখাচ্ছি। আমি যদি আরও ডিটেলিং করি তাহলে আরও পরিষ্কার হবে। এখানে ডেট থাকবে, ডেট পার্টিকুলার্স একইভাবে আমাদের ডান দিকেও হবে, ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও, এগেন ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যান্ড অ্যামাউন্ট। এইভাবে আমাদের তৈরি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের ফরম্যাট। অ্যাকাউন্ট কীভাবে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব? ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট। জার্নাল ফোলিও হচ্ছে পেজ নাম্বার অফ দ্য জার্নাল। আমরা বলেছি যে জার্নাল প্রথমে আমরা লিখব, জার্নালাইজ করব, জার্নালাইজ করে জার্নাল হচ্ছে একটা বই খাতা, সেখানে যে পেজ নাম্বারে এই অ্যাকাউন্টটা ইনভলভ আছে লেখা আছে, সেই জার্নাল ফোলিওটা এখানে এন্ট্রি হবে। তাহলে আমি ইজিলি ক্রস রেফার করতে পারবো। তাহলে এই ট্রানজ্যাকশনটা এত নম্বর জার্নালে আছে, জার্নালের পেজে আছে, তার ভ্যালু এই। তাহলে ডেবিট দিক এবং ক্রেডিট দিক এইভাবে আমরা করব। এখানে আমাদের দেখানোর সুবিধার জন্য টি ফর্মে দেখাচ্ছি কখন কোন অ্যাকাউন্টটা আমরা ডেবিট করব এবং কোন অ্যাকাউন্টটি ক্রেডিট করব। আমাদের পেয়ে গেছি আমাদের কত রকমের অ্যাকাউন্ট। এখন আমরা গোল্ডেন রুলটা নিয়ে আলোচনা করব। গোল্ডেন রুলে কি আছে? তাহলে অ্যাকাউন্ট যদি হয়, এটা যদি অ্যাসেট হয়ে থাকে, আমি টি ফর্মে আমি আগে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় দেখিয়েছি, এখানে আমি টি ফর্মে দেখাচ্ছি। এটা একটা সাপোজ অ্যাসেট অ্যাকাউন্ট, সাপোজ বিল্ডিং অর ক্যাশ অর মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, একইভাবে লায়াবিলিটিস অ্যাকাউন্ট দেখাতে পারি। তাহলে ডেবিট দিক, ক্রেডিট দিক। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমরা ক্যাটাগরি করে ফেলেছি, একটা অ্যাসেট, একটা লায়াবিলিটিস, ক্যাপিটাল, এক্সপেন্স, ইনকাম। আর একটা বাকি রইল আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে একটা একটা করে আমরা যদি ধরি, গোল্ডেন রুল আমরা শিখছি কখন, খুব ইম্পর্টেন্ট যে আমাদের যখন অ্যাকাউন্টিং শিখবো তখন আমাদের গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রত্যেকেই
অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংয়ের কাজটা করে থাকি। আমরা বাড়িতেও যখন দেখি, আমার মাকেও দেখেছি, তারা হিসেব নিকেশ করছেন, একদিকে জমার একদিকে, তারা তার অ্যাকাউন্টেন্সি পড়েনি বা অ্যাকাউন্টিং পড়েনি, কিন্তু তারা হিসেবটা রাখছেন। কিন্তু কোম্পানি ক্ষেত্রে তো ওইভাবে হিসেব রাখলে হবে না, তাকে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে, অডিট করতে হবে, তাকে এরকম ডবল এন্ট্রি সিস্টেম ফলো করতে হবে। এবং ডবল এন্ট্রি সিস্টেম ফলো করতে গিয়ে তাকে বেসিক যে জিনিস সেটা জানতে হবে। বেসিক জিনিসের মধ্যে আমাদের এখানে গোল্ডেন রুল চলে আসছে, যে একটা ট্রানজ্যাকশনকে আমরা ডিভাইড করছি, ক্লাসিফাই করছি বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে, সেই অ্যাকাউন্টগুলোকে কখন কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট করব, এটা হচ্ছে প্রিন্সিপাল ডবল এন্ট্রি সিস্টেমের। তাহলে আমরা ধরা যাক অ্যাসেট অ্যাকাউন্ট। আমার অ্যাসেট সম্পত্তি, আমার কোম্পানিতে যদি সম্পত্তি বাড়ে, যদি ইনক্রিজ হয়, তাহলে আমরা ডেবিট করে দেবো। আমি প্লাসটাকে ইনক্রিজ হিসাবে ডিনোট করছি, ইনক্রিজ হলো। একটা কোম্পানি একটা মেশিন কিনে আনলো, তাহলে মেশিনটা কি বাড়ছে, মেশিনের ভ্যালুটা বাড়ছে কোম্পানির বইয়ে, তাহলে সেটাকে আমরা বলছি ডেবিট করব। একইভাবে আমি যখন মেশিনটাকে বিক্রি করে দেব, তখন সেটাকে আমরা ক্রেডিট করব। আমরা ক্রেডিটটা ডিক্রিজটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করছি, ডিক্রিজ মানে কমে যাচ্ছে। যখন কোনো অ্যাসেট কমে যাবে তখন সেটাকে ক্রেডিট করব। তাহলে অ্যাসেটের উল্টো লায়াবিলিটি, সম্পত্তির দায়। তাহলে লায়াবিলিটি যখন বাড়বে তখন আমরা জাস্ট রিভার্স করব। তাহলে আমাকে কোনটা লায়াবিলিটি কোনটা সম্পত্তি সেটা আমাকে জানতে হবে। সেটা আমি যদি জানতে পারি তাহলে আমরা ইজিলি গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাসেট যখন বাড়ছে ডেবিট হচ্ছে, অ্যাসেট যখন কমছে ক্রেডিট হচ্ছে। এর রিভার্স লায়াবিলিটি দায়। তাহলে আমি যখন লায়াবিলিটি বাড়বে তখন ক্রেডিট করব, ক্রেডিট সাইডে লিখব। যদি ইনক্রিজ করে, যদি ইনক্রিজ করে লায়াবিলিটি, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট করব, আর যদি কমে তাহলে ডেবিট করব। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাসেট সম্পর্কিত। এবার এক্সপেন্স নমিনাল অ্যাকাউন্টের মধ্যে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে কি হচ্ছে? নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে দুটো ভাগ আছে বলেছি, একটা হচ্ছে এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্স, ব্যয়, এবং আয় বা ইনকাম। তাহলে এক্সপেন্স যখন হবে, যখন এক্সপেন্ডিচার বাড়বে, যখন রেন্ট পে হবে বা ওয়েজেস পে হবে বা স্যালারি পে হবে, তখন কি হবে? এক্সপেন্স হচ্ছে। এক্সপেন্স যখন বাড়বে তখন আমরা ডেবিট করব এক্সপেন্ডিচার। তাহলে একটা কোম্পানিতে যখনই কোনো এক্সপেন্ডিচার হচ্ছে তখন সেটাকে আমরা ডেবিট করে দেবো। সে যত বড় কোম্পানি হোক না কেন, তার হিসেবটা কিন্তু এর উপরে বেস করে আছে, গোল্ডেন রুলের উপরে বেস করে আছে। তাহলে এক্সপেন্স যদি হয় আমার কোম্পানিতে, আমার ব্যবসায়, তাহলে সেটাকে আমরা ডেবিট করব। একইভাবে এক্সপেন্সের উল্টো ইনকাম। তাহলে ইনকাম যদি হয়, তাহলে ইনকাম যদি বাড়ে আমার ব্যবসা, তাহলে কি করব? ক্রেডিট করব। তাহলে এইগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি ডবল এন্ট্রি সিস্টেম যখনই আমি অ্যাপ্লাই করব, তখন আমাকে গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করতে হবে। কোনো একটা অ্যাকাউন্ট ডেবিট হবে, কোনো একটা অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সেই ডেবিট এবং ক্রেডিট কিভাবে করব সেটা কিন্তু এই টেবিলের মধ্যে দিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি অ্যাসেট বাড়ে ডেবিট করব, যদি লায়াবিলিটি বাড়ে ক্রেডিট করব, যদি এক্সপেন্ডিচার হয় সেটাকে ডেবিট করব, যদি ইনকাম বাড়ে তাহলে ক্রেডিট করব। এবার ক্যাপিটাল। ক্যাপিটাল ইজ দ্য লায়াবিলিটি ফ্রম কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ। ব্যবসার ক্ষেত্রে ক্যাপিটালটা লায়াবিলিটি হিসেবে ট্রিটেড হয়, কারণ এখানে ওনারা প্রোভাইড করছে, কোম্পানির মালিক যে, সে কোম্পানিকে কন্ট্রিবিউট করছে ইন টার্মস অফ ক্যাপিটাল। তাহলে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল ইজ দ্য লায়াবিলিটি, কারণ সেখানে কর্পোরেট ভ্যালুর কথা আছে, যে দুটো সেপারেট এন্টিটি। তাহলে কোম্পানিকে যখন তার মালিক টাকা দিচ্ছে, তার দায়িত্ব সেটাকে ফেরত দেওয়া, দ্যাট ইজ দ্য লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি যদি হয়, আমি আগেই শিখেছি, লায়াবিলিটি যদি হয় তাহলে সেটাকে ক্রেডিট করব। একইভাবে তাহলে ক্যাপিটাল যদি বাড়ে কোম্পানির, তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব। তাহলে ক্যাপিটাল যখনই ইন্ট্রোডিউসড হচ্ছে কোম্পানিতে, তাহলে সেটা হয়ে যাবে ক্রেডিট। এইবার চলে আসি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টটা কি? ব্যক্তিক সম্পর্কিত, ব্যক্তিযুক্ত আছে।
তাহলে এখানে তো কমা বাড়ার প্রশ্ন আসবে না, এখানে আসবে যেহেতু ব্যক্তিরা যুক্ত আছে সেখানে আমরা বলবো গিভার অথবা টেকার, সুবিধের দাতা এবং সুবিধে গ্রহীতা। হু ইজ দ্য গিভার অফ দ্য বেনিফিট অ্যান্ড হু ইজ দ্য টেকার অফ দ্য বেনিফিট। সাপোজ আমরা যদি সেলস নিয়ে আলোচনা করি, ক্যাশ সেলস যদি হয়ে যায় তাহলে সেলস, তাহলে আমরা এটা একটা ট্রানজ্যাকশন, তো সেলস ধরে নিচ্ছি ক্যাশ সেল, তাহলে ক্যাশ সেল যদি হয় তাহলে আমি এটা একটা ট্রানজ্যাকশন, এটাকে আমাদের রেকর্ড করতে হবে, জার্নালে লিখতে হবে। কিভাবে লিখবো, কিভাবে ডেবিট ক্রেডিট করব? তাহলে গুডস সোল্ড ফর ₹50,000, তাহলে এটাকে আমরা যদি অ্যানালাইজ করি আমরা দুটো পার্টি পাবো, দুটো পার্ট পাবো, দুটো আসপেক্ট পাবো, দুটো দিক পাবো। একটা দিক হচ্ছে সেলস আর একটা দিক হচ্ছে ক্যাশ। আমি ধরে নিচ্ছি ক্যাশ সেল হয়েছে, তাহলে সেলস কোন অ্যাকাউন্টে পড়বে আর ক্যাশটাই বা কোন অ্যাকাউন্টে পড়বে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এই পিকচারে ফেলে দিতে পারবো। তাহলে সেলস ইজ দ্য ইনকাম, সেলস ইজ দ্য ইনকাম, সেলের এগেনস্ট আমার কি আসছে, ক্যাশ আসছে, তাহলে ক্যাশ ইজ দ্য অ্যাসেট। তাহলে অ্যাসেট যদি হয় তাহলে এখানে আসবে ক্যাশ, তাহলে ক্যাশ আমরা এখানে বলতে পারি, আমরা কিভাবে লিখবো জার্নালে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি আসছে, আমার ইনকাম হচ্ছে, সেলস হচ্ছে, সেলসটাকে আমরা কি এইভাবে বলবো, সেলস ইজ দ্য ইনকাম। তাহলে আমার দুটো দিক সমান হয়ে যাচ্ছে, 50,000। আমার ট্রানজ্যাকশনটাকে আমি বলেছিলাম যে এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে এবং সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমার কি হলো, কোম্পানির হলো, আমি যদি কোম্পানি হই আমার ক্যাশ আসছে 50,000 টাকা, তার বিনিময়ে কি হলো, সেলস হলো 50,000 টাকা। তাহলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালো এবং লেনদেনটিকে আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারলাম। তাহলে এইভাবে আমরা জার্নালাইজ করলাম। এইবার এমন হতে পারে যে আমার ক্যাশ ট্রানজ্যাকশন হলো না, ক্রেডিট, আমি বলেছি ট্রানজ্যাকশন অনেক রকমের হতে পারে, সেখানে ক্যাশ ট্রানজ্যাকশন হতে পারে, ক্রেডিট ট্রানজ্যাকশন হতে পারে। তাহলে আমরা যদি ক্যাশ না করে ক্রেডিট করি, ক্রেডিট ট্রানজ্যাকশন করি, তাহলে আমার ইমিডিয়েট ক্যাশ ইনভলভ হলো না। তাহলে এখানে কি হচ্ছে, আমার পার্টি ইনভলভ হয়ে যাচ্ছে। সেলস তো ইনকাম, তাহলে সেলস যদি ইনকাম হয় এটা সবসময় আমার ক্রেডিট হচ্ছে। এবার আমি যখন টাকা পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না, ক্রেডিট সেলস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার পার্টিকে কি করব, ডেবিট করবো। এখানে পার্টি ইনভলভ, তাহলে পার্টি কি করছে, এখানে সুবিধে পাচ্ছে, কারণ সে আমার মালটা নিয়ে চলে গেল, গুডসটা নিয়ে সে চলে গেল। অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অফ গুডস হি ডিড নট পে দ্য মানি, তাহলে হি ইজ টেকিং দ্য বেনিফিট, দ্য টেকার অফ দ্য বেনিফিট। টেকার অফ দ্য বেনিফিট যদি হয় তাহলে তাকে আমরা কি করব, ডেবিট করব, টেকার অফ দ্য বেনিফিট। তাহলে বেনিফিট নিয়ে চলে গেল, কারণ সে তো গুডসটা নিয়ে চলে যাচ্ছে, টাকা দিল না, তাহলে সে বেনিফিটটা পেয়ে গেল। রিসিভার অফ দ্য বেনিফিট অথবা টেকার অফ দ্য বেনিফিট, সে বাড়ি নিয়ে চলে গেল, সাবসিকুয়েন্ট ডেটে সে টাকা পেমেন্ট করবে। তাহলে দিস ইজ এ ক্যাশ ট্রানজ্যাকশন, এই ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে তাই যদি হয়, ক্রেডিট ট্রানজ্যাকশন যদি হয় তাহলে পার্টি ইনভলভ হচ্ছে, পার্টি মানেই পার্সোনাল অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে। পার্সোনাল অ্যাকাউন্ট যদি এরকম ক্ষেত্রে হয় তাহলে আমরা বলবো, এখানে কমা বাড়া বলবো না, আমরা বলবো হোয়েদার হি ইজ এ গিভার অর রিসিভার অফ দ্য বেনিফিট। এখানে দেখা যাচ্ছে রিসিভার অফ দ্য বেনিফিট অথবা টেকার অফ দ্য বেনিফিট। তাহলে রিসিভার অফ দ্য বেনিফিট যদি হয়ে থাকে তাকে আমরা ডেবিট করব। একইভাবে আমি যদি পারচেজ সম্পর্কিত বলতে চাই, পারচেজ আমি কিনছি, আমি বাজার থেকে মাল কিনে আনলাম, গুডস কিনে আনলাম, সাপোজ ক্যাশ পারচেজ হয়েছে। তাহলে ক্যাশ পারচেজ যদি হয়ে থাকে তাহলে আমার কি দুটো দিক আমাকে আইডেন্টিফাই করতে হবে, ওয়ান ইজ ক্যাশ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য পারচেজ। ক্যাশ আমরা আগেই শিখেছি, ক্যাশ রিলেটস টু দ্য অ্যাসেট, এবং পারচেজ, পারচেজ মানে ব্যয় হচ্ছে, এক্সপেন্স। তাহলে আমার ট্রানজ্যাকশনটা কি হবে, জার্নালটা কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমরা এইভাবে লিখতে পারি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, দুদিক সমান থাকবে, 50,000 50,000, আমি 50,000 টাকার গুডস পারচেজ করেছি। পারচেজ ইজ দ্য এক্সপেন্স, এক্সপেন্স
হলে আমরা শিখেছি প্লাস হবে, প্লাস হলে আমাদের ডেবিট হবে, যে পারচেস ডেবিট। আর ক্যাশ, আমি ক্যাশ দিয়ে কিনেছি, পারচেস আমি গুডসটা এনেছি, তার এগেনস্টে আমি ক্যাশ পে করেছি, তাহলে লায়াবিলিটি, এই আউটফ্লো অফ ক্যাশ, ক্যাশ রিলেটস টু দ্য অ্যাসেট। তাই যদি হয় তাহলে ক্যাশ আমার বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার কি হবে, ডিক্রিজ হচ্ছে। এই যে আমরা ক্যাশ ক্রেডিট করেছি, তাহলে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকেই কিন্তু আমি এই ট্যাবুলার ফর্মে ফেলতে পারি। এখন এমন হতে পারে যে আমি ক্রেডিট পারচেস করলাম, হতে পারে আমাদের লেনদেন হচ্ছে, একটা রেপুটেড কোম্পানির সাথে আমার কাজ হচ্ছে, তাহলে আমার যদি ক্রেডিট পারচেস হয় সেক্ষেত্রে কি আমার ক্যাশ যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে না। তাহলে আমাকে কে সুবিধে দিচ্ছে? আমি আমার বইতে আমার নাম লিখতে পারবো না, আমি তো আমার বই মেনটেন করছি, তাহলে আমার বইতে আমি টেকার অফ দ্য বেনিফিট হতে পারি না। আমাকে দিচ্ছে, সুবিধে দিচ্ছে, দ্যাট ইজ দ্য গিভার অফ দ্য বেনিফিট, যে সুবিধে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে গিভার অফ দ্য বেনিফিট, যে কোম্পানি আমাকে দিচ্ছে তার নাম লিখব, তাহলে এখানে গিভার অফ দ্য বেনিফিট। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এই আমাদের অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন হয়ে গেল, গোল্ডেন রুল শিখে গেলাম। গোল্ডেন রুলে আমরা কি শিখলাম? কোন দিকটা ডেবিট করব এবং কোন দিকটা ক্রেডিট করব, ডেবিট এবং ক্রেডিট। সেই জন্য আমরা ডেবিট এবং ক্রেডিটের সুনির্দিষ্টভাবে ডেফিনেশন দিতে পারি না। ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অ্যাকাউন্ট, যে হিসেবটা কী ধরনের সেই হিসেবের উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে আমি কোন অ্যাকাউন্টটাকে ডেবিট করব, কোন অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। আমরা আগেই দেখেছি যে অ্যাসেট যদি হয়, অ্যাসেট যদি বাড়ে কোনো কোম্পানির, তাকে আমরা ডেবিট করব। একইভাবে লায়াবিলিটি যদি বাড়ে, ক্রেডিট করব। এক্সপেন্স যদি হয়, সেই এক্সপেন্সটাকে আমরা ডেবিট করব। ইনকাম যদি হয়, ক্রেডিট করব। আর ক্যাপিটাল ইজ ট্রিটেড অ্যাজ লায়াবিলিটি ফ্রম কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ, সুতরাং ক্যাপিটাল যদি আসে কোম্পানিতে তাহলে ক্রেডিট করব। বাকি রইল আমার পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে কমা বাড়া বলবো না, আমরা বলবো বেনিফিট, কে সুবিধে পাচ্ছে বা কে সুবিধে দিচ্ছে। আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে সেলস এবং পারচেস যদি হয়, কখন আমরা রিসিভ করছি বেনিফিটটা, কাকে দিচ্ছি আমরা, তাহলে রিসিভার অফ দ্য বেনিফিট উইল বি ডেবিটেড। যে রিসিভ করছে বেনিফিটটা, সুবিধে যে পাচ্ছে তাকে আমরা ডেবিট করব, আর যে সুবিধে দিচ্ছে, গিভার অফ দ্য বেনিফিট, তাকে আমরা ক্রেডিট করব। এই হচ্ছে আমাদের গোল্ডেন রুল। তাহলে গোল্ডেন রুল শিখে গেলাম। গোল্ডেন রুলকে করে আমরা কি বানাচ্ছি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছি। তাহলে এই যে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা বানাচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট, এগুলো সবই হয়ে যাবে আমাদের লেজারে পোস্টিং। এগুলো সব লেজার পোস্টিং করছি। তাহলে জার্নাল, এগুলো হচ্ছে জার্নালগুলো দেখতে এরকম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সাপোজ আমরা ওয়েজেস পে করছি, আমার কোম্পানিতে ওয়েজেস পে করতে হতে পারে, তাহলে এটা একটা ট্রানজ্যাকশন। তাহলে কিভাবে করব? জার্নাল করব কিভাবে? তাহলে আইডেন্টিফাই করতে হবে দুটো দিক। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে লেন এবং দেন, দুটো দিক থাকবে। একটা হচ্ছে লেন, একটা দেন, বা একটা দিক বাড়বে বা একটা দিক কমবে, বা এক পক্ষ দেবে এক পক্ষ নেবে। তাহলে এখানে আমরা বললাম ওয়েজেস পেড ₹5,000। তাহলে এখানে দুটো দিক অবশ্যই থাকবে, তবেই তাকে ট্রানজ্যাকশন হবে। তাহলে এখানে দুটো দিক কি হবে? ওয়েজেস হবে একটা দিক, আর একটা দিক হবে ক্যাশ, আমি টাকা পেমেন্ট করছি। এখন আমাকে জার্নালে লিখতে হবে। কি করে লিখব? তাহলে একটা ওয়েজেস হচ্ছে এক্সপেন্স, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট। আর একটা দিক কি হবে? ক্যাশ বেরিয়ে যাচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে? ক্যাশ। তাহলে ক্যাশ, কারণ ক্যাশ অ্যাসেট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে ক্রেডিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট ₹500 হয়ে গেল। এবারে কেন আমরা করলাম, কেন আমরা এই ট্রানজ্যাকশনটাকে লিখলাম, সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে। সেইটাকে আমরা বলি ন্যারেশন। কারণ তখন তার ভাউচার খোলার সময় থাকবে না। আমি যখন এটা দেখব তখন আমি ডেসক্রিপশনটা দেখব কি জন্য হয়েছে। আমি লিখব বিং ওয়েজেস পেড, বললেই আমার ন্যারেশনটা কমপ্লিট। ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ট্রানজ্যাকশন।
এবং এই যে আমি ট্রানজ্যাকশনটা করলাম সাপোর্টেড বাই ভাউচার, কারণ আমি 1 বছর বাদে এগুলো সব অডিট হবে, সেগুলো কিসের বেসিস হবে? আমি যে এটা এমনি এমনি লিখে দিইনি তার প্রমাণ কি? সেটা প্রমাণ করতে গেলে আমাকে ডকুমেন্টারি এভিডেন্স প্রোভাইড করতে হবে। ডকুমেন্টারি এভিডেন্স বলতে এখানে আমরা ভাউচারকে বুঝবো। ভাউচার, ইট শুড বি সাপোর্টেড বাই ভাউচার। ভাউচারের মাধ্যমে এটা সাপোর্ট হতে হবে। তাহলে ওয়েজেস টু ক্যাশ হয়ে গেল। তাহলে জার্নালটা আমরা কিভাবে লিখবো? আমরা লেজার শিখে গেছি, কিন্তু লেজারের আগে আমাদের জার্নালটা শিখতে হয়। কিভাবে জার্নালের ফরম্যাটটা কীরকম হবে?